শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজী নজরুলের এমপি পদ বাতিল চেয়ে জামায়াতের চিঠি, শুধু দলের বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই জানালো ইসি। তারেক রহমানকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। 2034-এ ট্রিলিয়ন ডলারের দেশ হবে বাংলাদেশ, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। রাজধানীতে ঘরে বাইরে গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, 2-1 দিন অপেক্ষার অনুরোধ জ্বালানি বিভাগের। এবং ককরোচ জনতা পার্টির দাপটে কম্পিত দিল্লি সহ 7 রাজ্য, কিছু অঞ্চলে বন্ধ ইন্টারনেট, বড় চ্যালেঞ্জে নরেন্দ্র মোদীর সরকার। গুঞ্জন ও নাটকীয়তার পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগ পাঠাতে পারেন। রাষ্ট্রপতির স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরাও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়েছেন। বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি উঠবেন গুলশানের নিজ বাসায়। 2023 সালের 24শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 5 বছরের জন্য নিয়োগ পেলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী বাংলাদেশের আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24শে এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তার দায়িত্ব নেয়ার 3 মাস পরই আসে রক্তাক্ত 24। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টার শপথ, এরপর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি, যদিও অন্তর্বর্তী সরকারের সময় অসম্মানিত হয়েছিলেন বলে রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমি আইন অনুযায়ী 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল, তবে সরকার বা বিএনপি থেকে প্রকাশ্যে কখনো তার পদত্যাগের দাবি ওঠেনি। বুধবার গুঞ্জন উঠে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পদত্যাগ রাষ্ট্রপতির নিজস্ব বিষয়। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। নির্বাচন কমিশন জানায়, পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, যে কোনো সময় স্পিকারের উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার।
দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানাতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জামায়াত ইসলামী। বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসিকে চিঠিটি পাঠান। চিঠিতে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে ইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানায় জামায়াত। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ থেকে চিঠি পেলে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এ সময় সরকারের সঙ্গে কমিশনের কোনো দূরত্ব নেই জানিয়ে আব্দুর রহমান এল মাসুদ বলেন, অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই ভোটের তারিখ দেয়া হবে। নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না তা নিয়ে নানা আলোচনা রাজনৈতিক অঙ্গনে। সাতক্ষীরা 4 আসনের এই এমপিকে দল বহিষ্কার করলেও তার পদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বহিষ্কারের পরিপ্রেক্ষিতে এমপি পদ শূন্য হওয়ার বিধান সংবিধানে না থাকলেও দলীয় সিদ্ধান্তে তা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ। বাংলাদেশের সংবিধানের 66, 67 ও 70 অনুচ্ছেদে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার যে কারণ আছে তাতে দল থেকে বহিষ্কারকে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। অতীতে একাধিক সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও সংসদের পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন তারা। তবে আইন না থাকলেও কোনো দল চাইলে স্পিকারের কাছে বহিষ্কৃত প্রার্থীর এমপি পদ বাতিলের আবেদন করতে পারেন। বিশেষজ্ঞের মতে, চাইলেই কোনো একটি পক্ষের সিদ্ধান্তে বাতিল হয় না একজন সংসদ সদস্যের পদ। যদি কোনো সাংসদ রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেয় সংসদে, তখনই তো শুধুমাত্র তার পদ যায়। সো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই তিনি সংসদ সদস্য পদ হারাবেন, এটা মনে হচ্ছে টিকছে না। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে সংসদের কমিটি অব প্রিভিলেজের তদন্তের মাধ্যমে অথবা অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে করা মামলায় ন্যূনতম 2 বছরের সাজাপ্রাপ্ত হলে বাতিল হবে সংসদ সদস্য পদ। যদি কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ আসে, তখন কমিটি অব প্রিভিলেজকে জানানো যায় এবং তারা তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলে। কিন্তু সরাসরি সংসদ নেয় না ব্যবস্থা নেয় স্পিকার এটা লিখে পাঠায় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তখন সিদ্ধান্ত দেয়, উভয় পক্ষের শুনানি করে সিদ্ধান্ত দেয় যে, এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা নতুন না হলেও দেশের সর্বোচ্চ আইনসভা সদস্যের এহেন নৈতিক অবক্ষয় প্রশ্ন জাগায় কতটা ঠিক পথে রয়েছে রাষ্ট্রের নীতি নির্ধারকেরা, এমনটাই বলছেন অনেকেই। কিন্তু এই ধরনের মামলার রায়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা আশা করে বাংলাদেশ। ভারতের অভ্যন্তরীণ সমস্যা ভারতই সমাধান করবে বলে আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ককরোচ জনতা পার্টির আন্দোলনে টালবাটাল দিল্লি। এ নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগের জায়গা আছে কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দের কাছে। ভারত আরেকটি তিনি বলেন, বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত নিজের সমস্যার সমাধান করবে বলে আশা ঢাকার। এছাড়া দিল্লিতে ব্রিক্স সম্মেলনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের কথাও জানান তিনি। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের
দিকে দ্রুত গতিতে আগাবে। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ফোন কলের তথ্য পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে বলেও জানান শামা ওবায়েদ। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। আগামী সপ্তাহের শেষে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরে। সফরে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ট্যাক্স ভ্যাট প্রক্রিয়া সহজ করা হয়েছে। জানান, দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করারও আহ্বান জানান সরকার প্রধান। বৃহস্পতিবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজেও শিখেছি যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন লাল ফিতার দৌরাত্ম্য দূর করার। আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসার প্রসারিত করুন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সমউপযোগী নীতিমালার মাধ্যমে আপনার পাশে থাকবে সরকার। এটি কেবল একটি আশ্বাস নয়, আমাদের সুনির্দিষ্ট অঙ্গীকার। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। আমাদের বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার বাংলাদেশকে একটি টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। এই রূপকল্প বাস্তবায়নে আমাদের সাথে বিশ্বস্ত অংশীদার হওয়ারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতেও দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী। কনফারেন্সে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এদেশের মানুষের মুক্তির পয়গম্বর হয়ে এসেছিল জুলাই। জুলাই ছিল একটা ঘূর্ণিঝড় যা তছনছ করে দিয়েছে ফেসিবাদকে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির প্রশ্ন রাখেন, গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচন বৈধ হয় কিভাবে? বলেন, জনগণের রায়কে যারা অপমান করছে তাদের ক্ষমা করবে না ইতিহাস। তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব জুলাই খুনের বিচার করা। জুলাই এদেশের মানুষের মুক্তির পয়গাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। সমুদ্রে যখন গুমট আবহাওয়া তৈরি হয় তার পরবর্তী পরিণতি হচ্ছে একটা ভয়াবহ জলোচ্ছ্বাস অথবা ঘূর্ণিঝড়। আলহামদুলিল্লাহ, জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে। এমনকি ওদেরকে সাধু বানিয়ে বাংলাদেশেও থাকতে দেয় নাই, এখান থেকে অন্যত্র উড়িয়ে দিয়েছে। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে। তাকে 2 দিন জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অনেক পরিকল্পনার সাথে জড়িত ছিলেন মুজাফফর। এসব বিষয়ে তদন্ত করা হবে। বৃহস্পতিবার সকাল 9:30 মিলিটারি পুলিশের একটি গাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে। দুপুর 1:15টার দিকে তাকে তোলা হয় এজলাসে। পরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখিয়ে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। আমরা 2 দিনের জন্য এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেমভাবে জিজ্ঞাসাবাদ যে বলেন তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিভ অফিসার তিনি যে কোনো সময়
পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম করা। তার বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি। এদিকে জুলাই গণহত্যায় দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছেন 11 দলীয় জোটের প্রতিনিধিরা। পরে চিফ প্রসিকিউটর জানান, আমির হোসেন, দীপুমণি সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। দীর্ঘ 1.5 বছর ইনভেস্টিগেশন শেষ হচ্ছিল না। আমি 2-1 জনের নাম বলি, যেমন আমির হোসেন, আমু, দীপুমণি, এরকম কয়েকজন। আমি প্রত্যেকটার রিপোর্ট ইনশাল্লাহ আমি রেডি করেছি। এইগুলি আমার অলরেডি রিপোর্ট আমার হাতে চলে এসেছে, যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। এছাড়া আগামী 1 আগস্ট র্যাবের টিএফআই সেল ও 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। তেলের সংকটের ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানীর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এবার গ্যাসের অভাবে ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে কমে গেছে যান চলাচল, ক্ষতির মুখে পড়েছেন চালকরা, দুর্ভোগে সাধারণ যাত্রীরাও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। রাস্তার এক পাশ জুড়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে গভীর রাত, একটু গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অভিযোগ, আগে যেখানে 200 থেকে 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন অনেক সময় 50 থেকে 100 টাকার বেশি পাওয়াই যাচ্ছে না। আগে 200, 250, 300 টাকা লইতাম, এখন এই ইদানিং 8-10 দিন লইলে 60 টাকা, 70 টাকা, 100 টাকার দেয় না। গ্যাস নাই, গ্যাসের প্রেসার হলো 80, 90, 100। এইভাবে কেমনে গাড়ি চালাবো বলেন? সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। 3 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে, ফলে ট্রিপ কমে যাচ্ছে, আয় কমছে। অনেকেই বলছেন, প্রতিদিনের মালিকের জমা তো দূরের কথা, সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। গ্যাস পাই না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি, তাও গ্যাস পাওয়া যায় না, অনেক পাম্প বন্ধই থাকে। 4টা ঘন্টা এই সিরিয়াল দিয়ে আছে, সকাল 6টায় গাড়ি নিয়ে বেরোছে, কিছু করতে পারবো না, কামাই কাজ করে বাড়ির 10 টাকাও নেওয়া যাবে না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা কম। সব জায়গার স্টেশনে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, আমাদের এখানে মোটামুটি আছে, আমরা মোটামুটি দিতে পারতাছি, তাও গ্রাহকরা সন্তুষ্ট না তাতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সাথে পুলিশের হিসাব মিলছে না, এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর 2 মাসের পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন বলে দাবি করেন তিনি। শাহবাগ থানা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, নগরের অপরাধ প্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা, সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে, এতে কমেছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তো আমি বলবো যে ঢাকা মহানগরীতে ছিনতাই প্রতিরোধ করার জন্য আমরা আমাদের পোশাকের পুলিশের পাশাপাশি আমাদের যে সাদা পোশাকে আমাদের ডিবি, সিটিটিসি তাদেরকে 24/7 আমরা রাস্তায় রেখেছি। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা 27শে জুলাই থেকে শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক
ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার। কক্সবাজারে বানে ভেসে গেছে হাজারো কৃষকের স্বপ্নের ফসল। ঘরের মজুত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কেউ কেউ। কৃষি বিভাগ বলছে জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 4,000 হেক্টর ফসলি জমি। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় বন্যা পরবর্তী বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে সম্প্রতি বন্যা দেখা দেয় কক্সবাজারে। ভেসে যায় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামুসহ বিভিন্ন উপজেলার অন্তত 70টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে কৃষি, মৎস্য ও যোগাযোগ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে গেলেও জমিতে বন্যার ক্ষত স্পষ্ট। ভুক্তভোগীরা বলছেন, বন্যায় জমির ফসলের পাশাপাশি ঘরে থাকা ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেকেই। যেহেতু কিয়া জ্বালা ফেলাইয়া জ্বালা নষ্ট হয়ে গিয়ে, কিয়া মরিচে টপ গুজে টপ নষ্ট হয়ে গিয়ে, কেয়াল শাসন হষ্ট হইয়ে, কেয়ার গড় বাড়ির হষ্ট হইয়ে, কেয়ার কুজার খেলের হষ্ট হয়ে। প্রত্যেকটা ভৈরের মাঝে মাছ আছে, যে যতটুকু আছে যার তো হক বের হয় হতি নয়, অন্তত তার তো ভৈরের মাছ সঙ্গী দাম চলবে দিঘি ওই মানুষ না নালা খালা করলেও পারে, তারপর খানা পিনা খাইলেও পারে, আর বেশি হস্তা হয়েছে মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বন্যায় আউশ ধান, আমনের বীজতলা, সবজি, পান, ফুলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,000 হেক্টর ফসলি ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষক 34,000-এর বেশি। যাদের শাকসবজি নষ্ট হয়েছে, এই শাকসবজি নষ্ট সেই কৃষকের তালিকা করা আছে। তাদেরকে আগাম শীতকালীন শাকসবজি প্রণোদনা ব্যাপারে আমরা যোগাযোগ কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। হয়তো সরকার এটি সদয় বিবেচনা করে সহজে প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে বন্যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ সংকটে দ্বিগুণ হয়েছে সবজির দাম। ডিবিসি নিউজ ডেস্ক। টানা 12তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির বুশেহর, আহওয়াজ এবং শিরিক শহরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে আঘাত করা হলেও ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের আত্মরক্ষা নীতি হবে পাল্টা হামলা। অন্যদিকে সামুদ্রিক সীমায় সংকট আরও বাড়িয়ে তুলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পরপরই লোহিত সাগরে দেশটির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক পরমাণু সহযোগিতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে রিয়াদ।